বিশ্বকাপের প্রথম সেমিফাইনালিস্ট ফ্রান্স আক্রমণাত্মক ফুটবল, নিখুঁত কৌশল আর অভিজ্ঞতার দারুণ সমন্বয়ে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লে ব্লু। এখন অপেক্ষা আজ রাতে স্পেন বেলজিয়াম লড়াইয়ে, যেখানে নির্ধারিত হবে ফ্রান্সের সেমিফাইনালের প্রতিপক্ষ। ফ্রান্সের এই জয় কতটা পরিকল্পনার, কোথায় পিছিয়ে পড়ল মরক্কো, আর সামনে সম্ভাব্য সেমিফাইনাল লড়াই ঠিক কতটা জমে উঠতে পারে, এই সব কিছু নিয়েই আমাদের আজকের আয়োজন। দর্শক, পুরোটা সময় জুড়ে থাকবো আমি ইন্দ্রাণী নিশি, এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিকেএসপির গোলরক্ষক কোচ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এবং জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। দুজনকে ওয়েলকাম করছি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। যারা ম্যাচটা সামনে থেকে দেখেছেন লাইভ, তারা নিশ্চয়ই জানবেন যে আসলে আমরা ধারণা করছিলাম ম্যাচটা খুবই টান উত্তেজনাপূর্ণ হবে, এবং আমরা সেটাও দেখেছি। মোটামুটি 59 মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি, এবং 60 মিনিটে এমবাপ্পের গোল, এবং তারপরেই আমরা দেখলাম তার কিছুক্ষণ পরে দেমবেলে গোল করে ম্যাচের পুরো জায়গাটাই উনি চেঞ্জ করে দিলেন। আমরা ওভারঅল সবকিছু নিয়ে আলাপ করবো। প্রথমেই বিপ্লব দা, আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? এখন টার্নিং পয়েন্ট যদি বলি, আমার কাছে মনে হয় যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যেখান থেকে ফ্রান্স শুরু করেছিল, মনে হয় সেখান থেকেই তাদের সাথে আবারও রিভেঞ্জটা নিয়েছে 2 গোলে। সেম লাস্ট ওয়ার্ল্ড কাপেও সেমিফাইনালে 2 গোলে জিতেছিল, এই কোয়ার্টার ফাইনালেও আমরা 2 গোলে দেখলাম। সো এখানে একটা জায়গায় যে শুরুতেই পেনাল্টি, আপনার এমবাপ্পের যে শট আমরা যদি দেখি যথারীতি গিমারাসের শট যে সাইডে ছিল গোলরক্ষকের লেফট সাইডে, সেম জায়গায় মেসি মিস করেছে 2টো, এবং গত রাতে দেখেছি আমরা এমবাপ্পে। সো বিশ্বকাপে আসলে এই বিশ্বকাপটা আমার কাছে মনে হয় যে গোলরক্ষকদের বিশ্বকাপ, এবং টোটালি যদি বলেন মানে আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলছে আমাদের গোলরক্ষকরা, প্রত্যেকটা গোলরক্ষক। সো এই বিশ্বকাপের অতীত বিশ্বকাপ যদি আমরা অনেক ইতিহাসগুলো ঘেটে দেখি, এই গোলরক্ষকরা যেই পারফরমেন্স করেছে এই বিশ্বকাপে কখনোই এই রেকর্ড নেই। সো আমার মনে হয় ফ্রান্স তার যেই দল এবং যেই প্রোফাইলিং খেলোয়াড়, সো আমরা যে মরক্কোকে চিন্তা করেছিলাম এই ম্যাচটা অন্তত একটা গুড ফাইট দিবে এবং যে কোনো একটা অঘটন ঘটাবে আমার মনে হয়েছে, কিন্তু টোটালি আমরা ডিফারেন্ট থিং দেখেছি। ম্যাচ যদি শুরু থেকে দেখি একদম শেষ পর্যন্ত আপনার যদি সেভাবে আমরা মানে অ্যাটাকে যেতে দেখলাম না, দেখিনি। এবং শুটিং যদি দেখি, অনলি একটা শট করেছে অন টার্গেট মরক্কো, সেখানে 8টা শট করেছে আর টোটাল ম্যাচে যদি দেখি 20টার উপর শট নিয়েছে ফ্রান্স। তো এখানে ওদের গোলরক্ষক ইয়াসিন বনুর কথা বলবো আলাদাভাবে, অসাধারণ খেলেছে, পেনাল্টি সেভ থেকে শুরু করে আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয়েছে এই ইয়াসিন বনু। আমি ভাইয়া সেকান্দার ভাই আপনার কাছে আসবো যে মরক্কো শুরু থেকে যে এত ডিফেন্সিভ ছিল, মানে এটা কোন ধরনের স্ট্র্যাটেজি আসলে? এটা হচ্ছে প্রথম থেকে যেটা করেছে, তারা তো অন্য ম্যাচগুলো অ্যাটাকিং খেলেছিল, কিন্তু তারা রাউন্ড অফ 16 যে ম্যাচটা ছিল সেখানে আমরা ফার্স্ট হাফ যদি চিন্তা করি তাহলে পুরোটাই ছিল রক্ষণাত্মক। তারা দেখবেন যে অনেক বেশি পাসিং করেছে, এবং পাসিং ফুটবল গতকালও খেলেছে, কিন্তু তাদের যে অ্যাটাকিং এর মেইন ম্যান ছিল ওয়ান ম্যান শো। আমরা ওই ম্যাচটায় ইসমাইল সাইবারি, ওই সাইবারি যদি না থাকাতে ওই রাউন্ড অফ 16-এর গেমে তিনি আউট হয়ে গেছিলেন শুরুতে 20 মিনিটের সময় আপনার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি বেরিয়ে গিয়েছেন। ওই বেরিয়ে যাওয়ার পরে খোলসবন্দি হয়ে গিয়েছিল আপনার মরক্কো। তার পরবর্তীতে ওখান থেকে তারা কামব্যাক করেছে সেকেন্ড হাফে। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, সেখানে গোল করেছিলেন উনহা এবং রাহিমি গোল করেছেন লাস্ট গোল, কিন্তু উনহা আপনার গেমটা বের করে নিয়েছেন। কিন্তু ওখানে ওইটা কাউন্টার অ্যাটাকে করতে পারলেও এই ম্যাচে সেটা সম্ভব না। কেন না সম্ভব নয়? কারণ এই ফ্রান্সের ডিফেন্স লাইন খুবই এক্সপেরিয়েন্স, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার হলো আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন। আপনার মিডফিল্ড এবং তাদের অ্যাটাকিং জোন এত বেশি অভিজ্ঞতা, মানে এত বেশি প্রতিভা সম্পন্ন, তারা প্রত্যেকেই গোল করার মতো অ্যাবিলিটি রাখে। আপনি যদি চিন্তা করেন দেমবেলের কথা, দেমবেলে যখন প্রথম গোলটা করলেন আগের ম্যাচগুলোতে গ্রুপ পর্বে, তখন দেশসময় একটা কথা বলেছিলাম, আমি সবচেয়ে হ্যাপি যে দেমবেলে গোল করেছেন, বিকজ অফ দেমবেলেকে পাওয়া যাচ্ছিল না যে বিশ্বকাপ মঞ্চে গোল করার ক্ষেত্রে। তিনি অ্যাসিস্ট করছেন, গোল অন্যরা করছেন, এমবাপে করছেন, বাট দেমবেলে করছেন। দেমবেলে যখন করলে তার মানে হচ্ছে তার স্কোরার তৈরি হয়ে গেছে, এবং সেটার সুফল কিন্তু অলরেডি ফ্রান্স পেতে শুরু করেছে। আগে আমরা দেখেছি যে 2টা ম্যাচে কিন্তু জোড়া গোল করেছেন। আবার এখানে দেখলাম আমরা গতকালকে সেকেন্ড যখন ডাবল করলো গোল, একটাতে এমবাপে স্টার্ট করলেন এবং সেকেন্ড করে দিলেন। তার মানে হচ্ছে 2-0 করার পেছনে দেমবেলের এখানে বড় ভূমিকা রয়েছে। আর এমবাপে যেটা হচ্ছে, এমবাপে তো অলওয়েজ আমার কাছে এই গ্রহের মনে হয় মেসি যদি না থাকতেন এই গ্রহের সবচেয়ে বেশি আলোচনা হতো এমবাপেকে নিয়ে, বিকজ অফ তার যে স্কিল রয়েছে। মানুষ তো শুধু দেখে তার গোল করা, কিন্তু না,
এইরকম একজন প্লেয়ার তিনি, যার স্কিল হলো অসাধারণ। তিনি যেমন পাস করতে পারেন তেমনি ড্রিবেল করতে পারেন। তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যেতে পারেন বল নিয়ে, এবং অনেক স্পিডে তিনি এগিয়েও যান ডি বক্সের দিকে। কমপ্লিট ফুটবল। এবং তিনি পাস মিস করেন কম। আপনি যে পাসিংটা দিবে ডজিক দিয়ে কাটিয়ে নিয়ে একটা রাইট টাইম প্লেসে দেন। অ্যাসিস্ট করার ক্ষেত্রেও তিনি উস্তাদ। যদি এই দেন ডেম্বেলে যেমন ওই গোল দুইটা, তার সেন্সও ভালো। মেসি যেমন পজিশনিং সেন্স খুব ভালো, তিনি কোথায় গেলে বলটা ও তাকে দিতে পারবে এই সেন্সটার কারণে মেসি কিন্তু স্কোরিং অনেক বেশি স্কোরার। একইভাবে এমবাপেও অনেক বেশি মানে এই পজিশন সেন্সটা অনেক বেশি বেটার জায়গা নিতে পারেন, যে কারণে তিনি গোলটা করতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপারটা সূক্ষ্ম, ফার্স্ট তার গোলটা দেখেন, এত ন্যারো ইতে থেকে জোন থেকে দিয়েছে, একেবারে ডিফেন্ডার যখন দাঁড়িয়ে আছে তার একদম মন হলো বাহু ঘেঁষে বলটা জালে চলে গেল। এরকম গোল যে করতে পারে সেই দলের কেউ, এবং সেই দলকে আটকানোটাও আসলে বোধহয় খুবই মানে চিন্তার একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। দিদিয়ে দেশাম থেকে শুরু করে পুরো ফ্রেঞ্চ টিমটা কিন্তু খুবই কনফিডেন্ট। এটা অনেক মানে মাঠের খেলা, এটা খুবই বড় একটা ব্যাপার। আর আর্জেন্টিনার ম্যাচ যখন হয় কিংবা ফ্রান্সের ম্যাচ হয়, আমরা জানি এই যে একজন রেকর্ড ভাঙবেন, আর একজন এটা টাচ করবেন, আর একজন হয়তো ভাঙবেন। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং এই ম্যাচের আগে যদি দেখি, আপনি দিদিয়ে দেশাম যে প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন, একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আপনাদের ম্যাচ পরিচালনার জন্য আর্জেন্টাইন 5টা রেফারি। সো উনি বলেছে আমরা ওইটা নিয়ে ফোকাস করছি না, আমরা আমাদের প্লেয়ারদের নিয়ে ফোকাস করছি, মাঠে পারফরমেন্স নিয়ে। সো কতটুকু কনফিডেন্ট হলে কোচ চিন্তা করে, ডাজেন্ট ম্যাটার কে রেফারি বা কি, এগুলো নিয়ে চিন্তা। মেইন হলো ফোকাস করা যা ম্যাচ। এবং আমার কাছে মনে হচ্ছে আরেকটা জিনিস, মরক্কোর একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে গত রাতে যে ম্যাচটা 11 দিয়েছে, এখানে কার্নুসকে যখন আপনার নাম্বার 9 পজিশনে নিয়ে গেছে রাহিমিকে না দিয়ে, তখন আমার কাছে মনে হচ্ছে টিমের কম্বিনেশনের একটা সমস্যা তৈরি হয়েছে, যার জন্যই কিন্তু ফ্রান্স নির্দ্বিধায় যদি বলি ফ্রান্সের ওইরকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি। কারণ আমরা ব্রাহিম দিয়াজকে দেখেছি রাইটে খেলতে, লেফটে কার্নুস অসাধারণ খেলছিল, কিন্তু এই ম্যাচে দেখেছি কার্নুসকে আপনার নাম্বার 9 পজিশনে দিয়ে তালেবা যেটা সান্ডারল্যান্ডে খেলে ওকে সুযোগ দিয়েছে প্রথমবারের মতো। সো আমার মনে হয় যে এখানে এই চেঞ্জটাও আরেকটা টিমের জন্য একটা আমার কাছে মনে হচ্ছে ব্যাকফুটে নিয়ে এক্স্যাক্টলি। এবং আমরা পরবর্তীতে দেখেছি মানে ফার্স্ট গোল করার পরে কিন্তু এমবাপ্পে একটা ফাউলেরও শিকার হয়েছেন, অতটা মেজর ছিল না, ইয়েলো কার্ড আমরা দেখেছি ইনস্ট্যান্ট। বাট এমবাপ্পেকে আমি যদি বলি এই যে ট্যাকটিক্যাল জায়গা থেকে থামানোর জন্য মানে মরক্কোর গাফিলতিটা আসলে কোথায় ছিল যে তারা চেষ্টা করে ওটা বজায় রাখতে পারলেন না? এর বেশি যদি আপনার তাদের উপরে প্লেয়ারদের উপরে চড়াও হতো তাহলে তাদের কার্ড বেশি খেত এবং তারা কিন্তু মাঠ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল, লাল কার্ড হয়ে যেতে পারতো, কিন্তু সেটা তারা করেনি। এবং এই জায়গায় ফেয়ার প্লের ম্যাক্সিমাম জোনটাই চেষ্টা করেছে ফেয়ার প্লে রাখার। কিন্তু আপনার যদি চিন্তা করেন ওদিকে প্যারাগুয়ে যা করেছে সেটা হলো যে থাপড়াথাপড়ি, এই যে চপেটাঘাত করা, খুবই বিশ্রী ফুটবল খেলা হয়েছে ওই দিন। ওর শারীরিক এই প্রদর্শনী, কুস্তি যাকে বলে আর কি, ওটাই করেছে। তো এই ম্যাচে অনেক বেশি ভালো শোভন ছিল অনেক বেশি, এবং শৃঙ্খলাটা ভালো থাকাতে আপনার খেলাটা মোটামুটি সুন্দর হয়েছে। ওখানে টেম্পারেচার একটু হাই ছিল, ওপেন স্টেডিয়াম, যে কারণে আপনার একটু টেম্পারেচার থাকার কারণে প্লেয়াররা হয়তো একটু টায়ার্ড ছিল এবং ফার্স্টনেস রানিংটা হয়তো একটু স্লো মনে হয়েছে। আবার তবে সেকেন্ড হাফটাও যদি দেখেন আপনি, আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফটা ধরেন ইয়াসিন বুনো অসাধারণ কিছু সেভ করে কিন্তু দলকে ধরে রেখেছিল। সেকেন্ড হাফটায় টোটালি আমার কাছে মনে হচ্ছে ভিন্ন ধরনের, যেমন গোলগুলো কনসিড করার সময় দেখেছি আমরা টোটালি লো ব্লক, এই লো ব্লক করতে গিয়ে কিন্তু গোলগুলো কনসিড করেছে। আপনার যদি মিড ব্লকে থাকতো, ফার্স্ট হাফে যেটা দেখেছি আমরা মিড ব্লক থেকে যতটুকু পেরেছে অ্যাটাকগুলো ওরা সেভ করতে, কিন্তু তার মধ্যেও বেশ কিছু সেভ ছিল যে ইয়াসিন বুনোর, এবং পেনাল্টি সেভ ছিল। কিন্তু সেকেন্ড হাফটা দেখেছি টোটালি লো ব্লকে চলে যেতে, যার জন্যই কিন্তু ফ্রান্সের সুবিধা হয়েছে, দুটো উইং দিয়ে এবং পেনিট্রেশন পাসগুলো দিয়েছে, ওইখান থেকে গোলগুলো করেছে। আর সবাই কিন্তু দেখুন বলটা যখনই ডেম্বেলে বলটা ধরছে, তখন সেকেন্ড গোলটার কথা বলি, সবাই কিন্তু চিন্তা করেছে যে বলটা পাস দিবে এমবাপ্পেকে, সবাই কিন্তু এমবাপ্পের দিকে ফোকাস, ওই সুযোগটাই কাজে লাগিয়েছে। চমৎকার একটা ফিনিশ করেছে। সেক্ষেত্রে ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় কে ছিল, বা সেকান্দার ভাই আপনার দৃষ্টিতে এমবাপ্পে, ডেম্বলে নাকি এমবাপ্পে? গতকালকে এমবাপ্পেকে যে পরিমাণে মার্কিং করা হয়, একটা দলে তারকা থাকার সুবিধা কি জানেন? আপনার তারকাকে সবাই মার্কিং করবে এবং তার নজর থাকবে, সবার নজর থাকবে তার দিকে, তার উপরে। আর তখন অন্য যদি স্মার্ট প্লেয়ার হয় তখন তারা কিন্তু খেলে দেয়, গেমটা বের করে দেয়। এখানে এই ফ্রান্সের সেই প্লেয়ার রয়েছে অনেকগুলো। কিন্তু আরেকটা জিনিস দেখুন, আপনি অলিসের কথা বলবো, অলিস, কোনে এবং র্যাবিয়ট,
এই তিনজন গতকাল একদম মিডফিল্ডটাকে টোটালি কন্ট্রোল করেছে। দুয়ে আছে লেফট উইক দিয়ে খেলছিল। তো আমার মনে হয় এই তিনজনেই মেইন ম্যাচটা বের করার মুখ্য ভূমিকা পালন করেছে। এমবাপ্পেরা অবভিয়াসলি তাদের কাছ থেকে বলগুলো নিচ্ছে, কারণ যতগুলো আক্রমণ করার চেষ্টা করেছে আপনার মরক্কো সবগুলো বল কিন্তু উইন করেছে। উইন করেই কিন্তু ডেম্বেলে, এমবাপ্পে, দুয়ে এই তিন ত্রয়ীর উপর ভরসা করে কিন্তু অ্যাটাকগুলো সাজিয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি মরক্কোর দেখি, সাইবারি না থাকাতেই কি আসলে মরক্কোর আক্রমণ খানিকটা না অনেকটাই কি দুর্বল দেখুন, হয়ে প্রথম গেল? ম্যাচ থেকে আমরা দেখেছি পরপর 3টা ম্যাচে গোল করেছে। সো ওয়ান অফ দ্য ট্যালেন্টেড স্ট্রাইকার নাম্বার 9 যদি দেখি এই ওয়ার্ল্ড কাপে অলরেডি আমরা সাইবেরিকে দেখেছি। অলরেডি আমরা জানি যে সে অলরেডি ব্রায়ান মিউনিকের সাথে কন্ট্রাক্ট করেও ফেলেছে। সো ইনজুরিতে পড়েছে। আসলে এটা অবশ্যই মরক্কোর জন্য অনেক বড় একটা ছিল, স্যাড ছিল, কারণ এই ম্যাচে ও থাকলে অন্তত একটা প্রেশার ক্রিয়েট করার সুযোগ থাকতো, কারণ তার ফিজিক্যালি যে স্ট্রং সে এবং ফিজিকটা দিয়ে সে অনেক কিছু করতে পারতো আমার কাছে। এবং এই মরক্কোর বিদায়ের মধ্য দিয়েই কিন্তু আসলে আফ্রিকার সবগুলো দেশ মোটামুটি নকআউট পর্ব থেকে বিদায় নিল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা উঠলেন। কিন্তু এই যে আফ্রিকান ফুটবলের জন্য এই বিশ্বকাপ থেকে সবচেয়ে ইতিবাচক বার্তা কি সেকান্দার ভাই? আফ্রিকার ফুটবলের জন্য ডেফিনেটলি আপনার ধরেন 10টা দলের মধ্যে 9টা দল আপনার নকআউট স্টেজে এসেছিল গ্রুপ পর্ব থেকে। দ্যাট ওয়াজ দ্য সিগনিফিকেন্ট। এবং একটা মহাদেশ থেকে এতগুলো দল আসছে, ল্যাটিন থেকে আসে নাই কিন্তু এতগুলো। তো সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে যে আফ্রিকান ফুটবলের একটা জাগরণ তৈরি হয়েছে। এই জাগরণটাকে আরও আপার লেভেলে নিয়ে যেতে হবে কোনো একটা দলকে। সেটা সম্ভাবনা ছিল মিশরের আর মরক্কোর। মিশরেরটা আনফরচুনেটলি ম্যাচটা জিততে পারেনি তারা। তারা যেভাবে গেইন করেছিল, 2টা গোল দিয়ে এগিয়ে গিয়েছিল, 78 কন্ট্রোল ছিল আন্ডার 78 পর্যন্ত। তো এই যে কন্ট্রোল রাখার পরও ফিনিশিং দিতে না পারা, এটা তাদের জন্য যেমন দুঃখের, তেমনি আফ্রিকার ফুটবলের জন্য দুঃখের। কারণ হচ্ছে এখন হলো আফ্রিকার ফুটবলের মুখ হলো আপনার মরক্কো, সেকেন্ড হলো আপনার স্পেন, দুঃখিত আপনার কি বলে মিশর। এই মিশর অনেক বছর পরে কিন্তু ফুটবল খেলছে, 18 সালে এসেছিল। এই পুরো কৃতিত্বটা হলো সালাদ। তাদের মিশরের অনেক কিছু আছে, ব্র্যান্ড, তাদের পিরামিড আছে, তাদের মমিয়া সায়েন্স থেকে শুরু করে সব কিছু আছে। ওমর শরীফের মতো তাদের অভিনেতা ছিল, কিন্তু তাদের একজন আইকনিক ফুটবলারের অভাব ছিল। সেই জায়গাটাই আপনার পূরণ করেছে মো সালাহ যখন লিভারপুলে এই যে 9টা বছর সার্ভিস দিল, তিনি যে ডেলিভারগুলি দিয়েছেন তার দেশকে, এবং আইকন হয়ে ওঠা, ভবিষ্যতে অনেকগুলি সালা বেরিয়ে আসবে, অনেকগুলো সালা বেরিয়ে আসবে, যে কারণে মিশরের ফুটবল গেইন করবে আমার বিশ্বাস। এবং মরক্কো যেটা করলো গত 2 বিশ্বকাপ ধরে, তার মানে হচ্ছে কোনো মানে অবিশ্বাস্য কিছু না, বা রাতারাতি সাডেনলি চলে আসা না। এবং ওরা কিন্তু সামহাও এই যে নকআউট পর্বে যাওয়ার একটা ধারাবাহিকতা বজায় রাখলো। তবে এই যে 2000 বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়, সেম 2-1 গোলে এখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, এইটা আসলে কি মরক্কোর মানসিক বাধার জায়গা হয়ে উঠবে, নাকি সেক্ষেত্রে এর বিপরীত খানিকটা আত্মবিশ্বাসের জায়গা করার চেষ্টা হবে? দেখুন, ওদের কিন্তু ফিউচার জেনারেশন যারা এখন কিন্তু ফুটবলের প্রতি অনেক বেশি হবে, এনকারেজ ফিল করবে। এখন পাশাপাশি আপনার মরক্কো, আমরা মিশর, দুটো দলের পাশাপাশি যদি বলি আরেকটা কঙ্গোর কথা বলবো, কেপ ভার্দে তো আছে, কিন্তু কঙ্গোর কথা বলি, কঙ্গো, সেনেগাল ফুটবল খেলেছে, সেনেগাল। সো আমার মনে হয় যে ইন ফিউচার আমরা হয়তো দেখবো, এমনও সময় আসবে যে আফ্রিকা থেকেও আমরা চ্যাম্পিয়ন দেখবো। অবশ্যই এটা অসম্ভব। তাদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হলো ফিজিক্যালি ওরা অনেক ফিট এবং অসাধারণ ওদের ফিজিক। আর এখানে ট্যালেন্ট যদি ওদের যে ধরেন এগুলো যদি ওইভাবে তৈরি করতে পারে, আমার বিশ্বাস যে ওরা অদূর ভবিষ্যতে বিশ্বকাপ জেতার মতো ক্ষমতা রাখে, সক্ষমতা আছে ওদের। তার মানে বুঝতেই পারছি আসলে 1930 সালে এই যে 2030 সালে আপনার হবে 100 বছর ফুটবল বিশ্বকাপের। 100 বছর পূর্তিতে আমি আশা করব যে আফ্রিকা থেকে অন্তত একটা দেশ চ্যাম্পিয়ন হোক। কারণ হচ্ছে কি, ফুটবলটা সেই 30 থেকে এই যে আজকে 96 বছর ডমিনেট করতেছে লাতিন আর ইউরোপ। এই দুটো মহাদেশ যখন ডমিনেট করে, তখন বাকি দুটো মহাদেশের কথা, যা অন্য ওশেনিয়া বা এইসবের কথা আমি বলছি না, এশিয়া আর আফ্রিকার উত্থান হওয়া উচিত ছিল। তবে আমাদের এশিয়াও হবে। আমার কাছে জাপানের যে ফুটবল, আমার কাছে মনে হয় যে 2030-এ আরো বেটার ফুটবল দেখতে মিনিমাম 10টা দল যদি আপনার এশিয়া থেকে এরকম কম্পিটিটিভ ফুটবল খেলতে পারে ওয়ার্ল্ড লেভেলে, তবেই মাত্র সম্ভব। আর ইউরোপে যে লিগগুলো হয় কিংবা লাতিনে যে লিগ হয়, ওরকম লিগ করতে হবে। আদার দেন আপনার কখনোই সম্ভব না। একমাত্র সম্ভাবনা ছিল ইন্ডিয়াতে এইরকম লিগ চালু করা। যদি আপনার 10 বছর টানা লিগ করতে পারে, 15 বছর বা 14 বছরের মধ্যে দেখবেন যে ইন্ডিয়া দল হয় কোয়ালিফাই করে ফেলবে। এখন তো 48 দলের বিশ্বকাপ, ইটস ইজি। সো আমি আশা করি যে আফ্রিকা থেকে যদি একটা দল আসে 30-এ শতবর্ষর পূর্তিতে, এবং তারা যদি ফাইনাল খেলে, চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল খেলে, একটা জাগরণ তৈরি হবে, থার্ড মহাদেশ এখানে ইনক্লুশন হবে। তো সেই জায়গা
জায়গা থেকে অবশ্যই আশা করা যায়। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আসলে পেনাল্টি মিসের পরেও এই যে আমরা লায়নেল মেসিকেও আগের ম্যাচে দেখেছিলাম, তিনি কিন্তু খানিকটা অফ হয়ে গেছিলেন, তারপরে আবার যখন বারে লেগে ব্যাক আসে তারপরে অফ হয়ে গেছিলেন, বাট স্টিল এই যে বিগ ম্যাচ প্লেয়াররা আবার কামব্যাক করেন। আমরা গতকালকে দেখলাম এমবাপ্পেও তাই, তবে ওনাকে আমরা হতাশ হতে দেখিনি, আমরা দেখেছি দুর্দান্ত স্পিডে উনি একটা গোল বের করে নিয়েছেন। এইটা আসলে কিভাবে দেখুন, এমবাপ্পেদের মেসি এমবাপ্পে এই ধরনের প্লেয়ারদের কিন্তু আপনার যেটা মিস হয়ে যায় এরপরে এটা মনে রাখার চেষ্টা করে না, নেক্সট আরেকটা ট্রাই করে। কারণ এখানে প্রফেশনালিজমের একটা বড় যা একজন প্রফেশনাল খেলোয়াড় মুহূর্তে সব কিছু ভুলে যেতে হবে, আবার নতুন করে নিজেকে রেডি করতে হবে। কারণ যে কোয়ালিটি প্লেয়ার ওরা যে কোনো মুহূর্তে মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে, যেটা আমরা মেসিকে দেখেছি কন্টিনিউয়াস আর্জেন্টিনাকে একাই টেনে নিচ্ছে। সো পাশাপাশি এমবাপ্পের কথা বলবো, এমবাপ্পে যেই ধরনের প্লেয়ার, সো এই ধরনের খেলোয়াড়ের কাছ থেকে আপনি এটাই প্রত্যাশা করেন। অবশ্যই আমরা আরো আলোচনায় ফিরবো এবং স্পেন এবং বেলজিয়ামের ম্যাচটা নিয়েও অনেকটা কথা বলা বাকি। বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, শেষ বাঁশি বাজা পর্যন্ত বিশ্বাস ধরে রাখার গল্প। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে ঢাকায় আর্জেন্টিনার সমর্থকদের সেই অবিশ্বাস্য উদযাপন, যেখানে হতাশা মুহূর্তেই বদলে যায় উল্লাসে। যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই শুরু হলো নতুন গল্প। সমালোচনা, হতাশা আর বিদায়ের আশঙ্কাকে পেছনে ফেলে আর্জেন্টিনা উপহার দিল বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তনগুলোর একটি। এভাবেও যে ফিরে আসা যায়। 2 গোলে পিছিয়ে পড়ার পরও আশা ছাড়েননি ঢাকার হাজারো আর্জেন্টিনা সমর্থক। বড় পর্দার সামনে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করেছেন তারা। এরপর মেসি, রোমেরো আর যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। নীরবতা ভেঙে শুরু হয় উল্লাস, স্লোগান আর আনন্দের বিস্ফোরণ। শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখার এই আবেগই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। তবে আমার মানে এই ফ্যান মোমেন্টগুলো দেখতে দেখতে না আমার আসলে খানিকটা ইমোশনালও লাগছে। যেমন আজকে 10 তারিখ, আর মাত্র 10 দিন তারপরে এই যে বিগেস্ট শো অন আর্থ আমাদের ফুটবল বিশ্বকাপ শেষ হতে চলেছে। আবারও 4টা বছরের সেই অপেক্ষা, এবং কে চ্যাম্পিয়ন হবে, শেষমেশটা কি হবে, কে রানার্স আপ হবে, থার্ড হবে, এখনো আমরা জানি না। কিন্তু এই যে উন্মাদনা, এই যে উত্তেজনা, এইটা খুবই খুবই মিস করব। তবে আমরা চলে যেতে চাই এবার পরবর্তী ম্যাচ নিয়ে, স্পেন ভার্সেস বেলজিয়াম। আচ্ছা ভাইয়া, সিকান্দার ভাই, এই ম্যাচে আপনার কি মনে হয় প্রাধান্য পাবে কোন দল? অনেক জায়গা থেকে স্পেন যেমন এগিয়ে রয়েছে মানে বল দখলের ফুটবলে, আর অপরদিকে যদি দেখি বেলজিয়াম কিন্তু খুব দ্রুত কাউন্টার অ্যাটাক দিয়েছে লাস্ট ম্যাচে আমরা যদি দেখি। সো আবার এদিকে স্পেন এখন পর্যন্ত কোনো গোলও হজম করেনি, তো ছাড় দেবে না কেউই, বাট স্টিল কার সুযোগ বেশি? স্পেন হলো কি আপনার একটা মেন্টাল টেম্পারমেন্ট অনেক বেশি হাই, এবং তারা যেটা একটা কনফিডেন্স, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে কোনো গেম অ্যান্ড স্পোর্টসে বলেন কিংবা লাইফের যে কোনো ক্ষেত্রে আপনার যদি কনফিডেন্সটা হাই থাকে আপনি যে কোনো কাজ সহজে করতে পারবেন। স্পেনের সেই কনফিডেন্স লেভেলটা খুব হাই থাকে, এবং তারা যে পাসিং ফুটবলটা খেলে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে, সেই জায়গায় তারা অনেক বেশি এগিয়ে। বল যদি কন্ট্রোল করে ফেলে একবার এবং উইং দিয়ে যদি অ্যাটাক করতে পারে, তাদের কিন্তু সেই জোনটা রয়েছে। তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তাদের থেকে উইং ব্যাক থেকে ওভারলেপ করে যেভাবে আপনার বলকে বানিয়ে দেয় ফরওয়ার্ড লাইনকে, দ্যাট ইজ দ্য বিগ। ইয়ামাল একটা মাত্র গোল করেছেন সৌদি আরবের বিপক্ষে, কিন্তু এই ম্যাচে যদি তিনি গোল বের করতে পারেন তার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। এই সব ম্যাচগুলোতে অনেক বেশি কাজে দেয়। আরেকটা যেটা বললেন যে বেলজিয়াম আমরা দেখেছি যে সেনেগালের বিপক্ষে যেভাবে খেলেছে, ইউএসের সাথেও 4-1 গোল, সেনেগালেরটা হলো সবচেয়ে বেশি তাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল, এবং তাদের ওই ম্যাচ তো জেতারই কথা না, কিন্তু 86, 89 অ্যান্ড 121 মিনিটে গিয়ে তারা যেভাবে কামব্যাক করলো, দ্যাট ওয়াজ দ্য থ্রিলিং। একটা সিনেমাকে মানে আমরা দেখি না একটা থ্রিলিং সিনেমা, ওইটার থেকেও অনেক বেশি ছিল, থ্রিলিং ছিল। এই ধরনের সিচুয়েশন থেকে যেমন কামব্যাক করা সহজ, আবার আরেকটা ঝামেলাও রয়েছে। আপনার সব প্রতিপক্ষ আপনার টপ গেম কিন্তু খেলে ফেলেছেন অলরেডি, আপনার ইউএস এর বিপক্ষে প্রতিশোধ নেওয়ার স্পৃহা থেকে খেলে ফেলেছেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যখন একটা দল
গেমটাকে স্লো করে দিতে পারে, সেই দলের বিপক্ষে কিন্তু আপনার মানে পাল্লা টানা আক্রমণ করে যায় ম্যাচ বের করা খুব কঠিন। বিশেষ করে স্পেন সেই কাজটা খুব ভালো করতে পারে। এই যে টানা আক্রমণকে প্রতিহত করে দেওয়ার জন্য জাস্ট নিজেদের মধ্যে পাসিং ওদেরকে বোরিং করে দিবে অবভিয়াসলি, কারণ বল পজিশন এত রাখে যে অন্য টিমের জন্য ডিফিকাল্ট হয়ে যায় ম্যাচে। লামিন জামাল যেমন খেলছেন এবং আমি যতদূর জানি নিকো উইলিয়াম ফিরছেন, সো এই উইং এ ইয়ামাল উইলিয়াম জুটি কতটা ডেঞ্জারাস হবে আমার কাছে যেটা মনে হয় যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমরা উইলিয়ামসকে মিস করছিলাম। আর স্পেনের প্রধান যদি ধরেন অস্ত্র যদি বলি ইয়ামাল এবং উইলিয়ামস, এই দুজনের উপর কিন্তু ডিপেন্ড করে টোটাল আমরা বাছাই পর্বগুলো দেখেছি, অসাধারণ ফুটবল কম্বিনেশন। তো আমার মনে হয় যে উইলিয়ামস যদি এই ম্যাচটা শুরু করতে পারে, আমার মনে হয় যে খুব ডিফিকাল্ট হবে আপনার ইয়ের জন্য, বিশেষ করে বেলজিয়ামের জন্য। এবং বেলজিয়াম টিমটাও যদি বলি, দেখেন এই লাস্ট ম্যাচটাও যদি দেখি ইউএসের সাথে যেই ম্যাচটা জিতেছে ওরা 4-1 গোলে, সো অসাধারণ ম্যাচ খেলেছে। এবং গোলের মধ্যে আছে তাদের স্ট্রাইকারটা, বিশেষ করে আপনার চেঞ্জিং যদি দেখেন সুপার সাব লুকাকু প্রত্যেক ম্যাচে গোল করছে এবং নামার পরে গোল পাচ্ছে। সো আমার মনে হয় যে এই বেলজিয়াম টিমটাকে নিয়ে হয়তো অনেকেই বাজি ধরেনি, কিন্তু এই ম্যাচটা কিন্তু আপনার স্পেনের যে টিম, আমরা উরুগুয়ের সাথে স্পেনের খেলা দেখার পর আমার কাছে সত্যি কথা মনে হয়েছে যে স্পেনের নাম্বার 9কে গোল করার মতো কেউ নেই আমার কাছে মনে হয়েছে। এখন পর্যন্ত ইয়ামালের কথা বলছি, সে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারছে না, কিন্তু ইয়ামাল কিন্তু মিডফিল্ডটা অসাধারণ, রুড্রি, প্যাড্রি, ওলমো অসাধারণ খেলছে। সো আমার মনে হয় মিডফিল্ড নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু স্কোরিং অ্যাবিলিটি যদি আপনি ঠিকমতো করতে পারে তাহলে অবভিয়াসলি আমি এই ম্যাচে এগিয়ে রাখবো স্পেনকে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। তবে বেলজিয়ামের যেমন, আচ্ছা ভাইয়া একটা ছোট্ট জিনিস ওনার সঙ্গে যোগ করি, সেটা হচ্ছে যে এই বেলজিয়ামের যেটা হচ্ছে যে গোল স্কোরিং বের করছে সবই ঠিক আছে, স্পেনের ওটা আপনার ডিফেন্স লাইনটা কিন্তু একেবারে খারাপ না, যেহেতু আপনি বললেন ডিফেন্স লাইন যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু আপনার এই অবস্থায় আসতে পারতো না, যে গোল কনসিপ্ট না করা। এটার কারণ হচ্ছে তার ডিফেন্স লাইন ভালো, গোলকিপারও ভালো, সবকিছু মিলে অসাধারণ সেভ করছে। আর একটা জিনিস হচ্ছে যে ওদের ফরওয়ার্ড লাইন যে স্কোরিং করতেছে, ওই স্কোরিংটাকে প্রতিহত করার জন্য যদি কৌশলটা বের করে দিতে পারে তাহলে কিন্তু তারা ওই জায়গায় ব্লক হয়ে যাবে। এই যে আমি যেটা বললাম টপ গেম খেলে ফেলেছে, এটা একটা ব্যাপার। অবশ্যই আমরা যদি দেখি বেলজিয়ামের অনেক অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন, স্পেনেরও রয়েছেন, কিন্তু একদিকে তারুণ্য, একদিকে অভিজ্ঞতা সম্পন্ন, মানে একটু এইজ প্লেয়ার, এইটা কতটা ভারসাম্য থাকবে নাকি? অবশ্যই ডি ব্রুইনের কথা বলবো, এখানেও একমাত্র আমার কাছে 35 ইয়ার্স ওল্ড, কিন্তু এখনও অসাধারণ ফুটবল খেলছে। এবং ডি ব্রুইনের কাছে আমরা অবশ্যই যে ওর যে অসাধারণ দূরপাল্লার শুট আছে এবং আপনার কি পাসেস, যেই পাসগুলো করে অসাধারণ, পাশাপাশি আপনি উইং দিয়ে ডোকো অসাধারণ খেলছে। সো আমার মনে হয় যে ওদের সবচেয়ে বড় জায়গায় হলো ওদের ডিফেন্স লাইন। স্পেনের ডিফেন্স লাইন এখন পর্যন্ত কোনো গোল কনসিড করেনি, এখানে একটা কনফিডেন্স লেভেল অনেক বেটার। তবে আজকে আমার কাছে মনে হয় যে কিছু হলেও চ্যালেঞ্জের সম্মুখীন হবে, বিশেষ করে আপনার এই বেলজিয়াম দলে যে আমরা যদি দেখি যে লুকাকুর মতো স্ট্রাইকার সেকেন্ড হাফে গিয়ে নামে এবং নামার পরে কিন্তু যে একটা প্রেশার ক্রিয়েট করে, তার ফিজিক দিয়ে যে অপোনেন্টকে থ্রেট করে। সো আমার মনে হয় যে এখানে একটা এক্সট্রা কিছু আমরা দেখতে পাবো এই ম্যাচটায়। আমি তবে ম্যাচের প্রথমার্ধে আসলে যে দল গোলটা করে তারা কিন্তু অনেকটা সময় প্রেসারে রাখে। তো আবার আমরা এইটা আসলে আনপ্রেডিক্টেবল। একটা সময় আমরা বলতাম যে ম্যাচে প্রথমে গোল করা মানে অনেকটা এগিয়ে যাওয়া, বাট আমরা দেখছি না, লাস্ট মোমেন্টে আসলে ম্যাচের হিসাব চেঞ্জ হয়ে যাচ্ছে। ফুটবল হলো সাচ এ গেম, যেটা হচ্ছে একটা দল 90 মিনিট খুব ভালো খেলার পরেও হারতে পারে বিকজ অফ আপনার এটা গোলের খেলা। 11th আওয়ারে দেখা গেল আপনি সারাক্ষণ খারাপ খেলেছেন, একেবারে ধামধুম করে 2-3টা গোল দিয়ে দিলেন, আপনি কিন্তু ম্যাচ বের করে নিয়ে চলে গেলেন। টেম্পারমেন্টটা অনেক জিনিস, এবং ফোকাস এবং কনসেন্ট্রেশন রাখা। আমরা যদি ওই যে লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার ম্যাচটা দেখি, 2 গোলে পিছিয়ে আছে 78 মিনিট পর্যন্ত। কেন গোলগুলো কনসিড করেছে কেন মিশরের সাথে? কারণ মিশর ওই সময়টা তারা এত বেশি অন্য চিন্তা করেছে যে ওরা মেন্টালি ওরা ছিল না, ফোকাস ছিল না, এবং স্পেশালি 2 গোল খাওয়ার পরে তো আরো বেশি। ওই এই জায়গায় যদি আবার আর্জেন্টিনা 2 গোলে এগিয়ে থাকতো কখনোই পারতো না, কারণ ডিউ টু তাদের ফোকাস এবং একটা বড় দলের যে টেম্পারমেন্ট সেটা ধরে রাখতে পারতো। 90 মিনিটস মেন্টাল যদি স্ট্রেন্থ থাকে, আমি এখান থেকে কাউকে স্পেস দেব না, এই যে স্পেস দেব না, এই মেন্টালিটি যতক্ষণ পর্যন্ত রাখতে পারবে বা আমরা জিতে যাচ্ছি এরকম চিন্তা যদি না করে, তাহলে সেই দলটাই কেবলমাত্র জিতবে বা সেই দলটাই ড্র করবে। ধরেন আপনার ওই যে যেটা বললেন দাদা, সেটা হচ্ছে যে আপনার ওরা
একটা সময় যখন এগিয়ে গেছে 78 পর্যন্ত, যখন তারা 78 দেখছে যে মিনিট আরে আমরা তো জিতেই যাচ্ছি, আর অল্প কিছু মিনিট রয়েছে, এই তো। এরপরে আরো রেফারিং হাবিজাবি এবং এইগুলো ওইখানে নিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেন, 78 মিনিট পর্যন্ত গোল মানে জিততেছে 2 গোলে, তখন ফুল অ্যাটাকিং পেজে চলে আসছে। So, এখানে যখন অ্যাটাকিং এ আসছে আর্জেন্টিনা surprise. হাই প্রেসিং ফুটবল খেলেছে, এখান থেকে অসাধারণ 3টা গোল বের করে নিয়েছে। হ্যাঁ, তো এখানে exactly. ইজি হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। বেলজিয়াম নিয়ে আরেকটা কথা বলবো, সেটা হলো আমার মনে হয় ইনফরমেশনটা যদি ভুল না হয়, ওরা কিন্তু টানা বোধ হয় 3টা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলো। ওরা কিন্তু কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল দল, মানে সেমিফাইনাল যেতে পারে না, কিন্তু তার মানে তাদের একটা সার্টেন লেভেল পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি রয়েছে, তাদেরকে একেবারে হালকা ভাবে নেওয়ার কোনো তবে আজকে আমরা আরেকটা এই বিশ্বকাপ থেকে আরেকটা গোলরক্ষকের বাদ পড়া দেখতে যাচ্ছি, কোর্তোয়া এবং সিমিওনে। অসাধারণ পারফরমেন্স, এবং এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বিদায় নিতে হবে আজ রাতে। তো আমার মনে হয় যে দুজনের জন্য শুভকামনা, বিশেষ করে অসাধারণ পারফরমেন্স। গোলকিপিং জায়গাটা যদি কোর্তোয়ার কথা বলি, এবং সিমিওনে তো অলরেডি ধরেন 5টা ম্যাচে ক্লিন শিট রেখেছে। তাদের কাছে, আপনি তো গোলকিপার, আমার কাছে মনে হয় যে ওই দিন নরওয়ের যে উইনটা ব্রাজিলের বিপক্ষে, ওটা 2টা গোল হাল্যান্ড করছে, কিন্তু টোটাল গোল মানে জয়ের পেছনে পুরো গোলকিপারের অবদান, পুরো ভূমিকাটা। ব্রাজিল যে পরিমাণে শট নিয়েছে গোল পোস্টে, তার একটাও কনসিড করে না, তার গোলে পরিণত করতে বিশ্বকাপটা পারেনি। যদি বলি, আমার সব বিশ্বকাপ ছাড়িয়ে গোলরক্ষকদের বিশ্বকাপ আমি মনে করি। গোলরক্ষকদের পারফরমেন্স রূপকথাকে হার মানিয়ে আমার কাছে মনে হচ্ছে। তো অসাধারণ পারফরমেন্স গোলরক্ষক। অবশ্যই। আর দেখতে দেখতে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নিশ্চয়ই আমাদের আরো বেশ কিছু ম্যাচ রয়েছে, আগামী কোনো দিন আবার দেখা হবে। খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, বিশ্বকাপের প্রতিটি রাতই লিখে যাচ্ছে একের পর এক নতুন গল্প। আজ ফ্রান্স নিশ্চিত করেছে সেমিফাইনাল, তবে আজ রাতেই জানা যাবে তাদের প্রতিপক্ষ কে, স্পেন নাকি বেলজিয়াম। সেই ম্যাচের সমস্ত বিশ্লেষণ, সেরা মুহূর্ত আর বিশ্বকাপের সব নতুন গল্প নিয়ে আবারও আমরা হাজির হব আগামী পর্বে। আজকের মতন বিদায় নিচ্ছি আমি ইন্দ্রাণী নিশি। আমার সাথে ছিলেন বিকেএসপির গোলরক্ষক এবং বিকেএসপির গোলরক্ষক কোচ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এবং জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত টি বক্স। গুড ইভিনিং।